আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হচ্ছে ল্যাকড়া প্রবলেম এবং এর সমাধান। তো গার্মেন্টসের ওয়াশিং সেকশনে এবং গার্মেন্টস সেক্টরে এই ল্যাকড়া সমস্যা একটি কমন সমস্যা দাঁড়াইছে, যেটা ৫ বছর আগেও ছিল না। বর্তমানে ফেব্রিকের কাস্টমারের আরামদায়ক এবং টেকসই এবং ওভারঅল সবকিছু চিন্তা করে ফেব্রিকে ল্যাকড়া বা স্পান্ডেক্স বা ইলাস্টিন ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই ওয়াশিংয়ে কেন ল্যাকড়া সমস্যা হয় এবং এর সমাধান কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। Wash Tech BD। প্রথমেই জেনে নেই ল্যাকড়া তৈরির ইতিহাস। ১৯৫৮ সালে আমেরিকার ডুপন্ট কোম্পানির বিজ্ঞানী জোসেফ শিভার্স প্রথমবারের মতো প্রাকৃতিক রাবারের বিকল্প হিসাবে ল্যাকড়া আবিষ্কার করেন। কারণ রাবার তুলনামূলক ভারী, টেকসই হয় না এবং অনেক কেমিক্যাল দ্বারা সহজেই নষ্ট হয়ে যায়। অপরদিকে ল্যাকড়া ফেব্রিক তুলনামূলকভাবে হালকা, টেকসই, আরামদায়ক ও কেমিক্যালের বিরুদ্ধে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এরপর ১৯৬২ সালে ডুপন্টের ট্রেডমার্ক ল্যাকড়া ব্র্যান্ড নামে এটি বাজারে আনা হয়। এই ল্যাকড়াকে ইউরোপে সাধারণত ইলাস্টিন নামে ডাকা হয় আর আমেরিকায় স্প্যান্ডেক্স নামে ডাকা হয়। তাই যারা ল্যাকড়া, ইলাস্টিন বা স্প্যান্ডেক্স নাম শুনলে কনফিউজড হয়ে যান, তারা জেনে রাখুন এই তিনটি শব্দের অর্থই একই। ল্যাকড়া ফেব্রিকগুলো খুবই হালকা, টেকসই এবং আরামদায়ক হওয়ায় সারা বিশ্বে খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া এদেরকে ৫ থেকে ৭ গুণ পর্যন্ত স্ট্রেচ বা টানলেও আবারও মূল আকৃতিতে ফিরে আসে এবং ঘাম, ডিটারজেন্ট ও কেমিক্যালের বিরুদ্ধে তুলনামূলক টেকসই হয়ে থাকে। টেক্সটাইল শিল্পের শুরুতে ল্যাকড়া মহিলাদের আন্ডারওয়্যার ও কোর্সেটে ব্যবহৃত হলেও পরবর্তীতে সুইমস্যুট, স্পোর্টস ওয়্যার, জিন্স, মোজা, অ্যাক্টিভ ওয়্যার ও ডেনিম প্যান্ট সহ প্রায় সব ধরনের স্ট্রেচেবল পোশাকে এটি ব্যবহার হয়ে থাকে। বর্তমানে প্রায় সব স্পোর্টস এবং ফ্যাশন টেক্সটাইলে ল্যাকড়া অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। নাইকি, অ্যাডিডাস, লিভাইস, এইচএনএম, ইন্ডিক্সের মতো বড় বড় ব্র্যান্ড তাদের পণ্যে নিয়মিত ল্যাকড়া ব্যবহার করে আসছে। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, এটি শুনে হয়তো আপনি ভাবছেন, আরে ল্যাকড়া তো ভালো জিনিস, আমাদের পোশাকে ল্যাকড়া থাকলে তো পরতে আরাম লাগে, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে চলুন প্র্যাকটিক্যালি এই সমস্যাটি দেখা যাক। আমি গত ২ মাস আগে লোকাল মার্কেট থেকে নিজে ব্যবহার করার জন্য লিভাইসের দুটি কপি প্যান্ট কিনি, যার একটি ডার্ক শেড আর একটি হচ্ছে মিডিয়াম শেড। ডার্ক শেডের প্যান্টের শেড এখনো তেমন কোনো সমস্যা দেখা না দিলেও মিডিয়াম শেডের প্যান্টের বিভিন্ন স্থানে ফুলে উঠেছে, আর এই ফুলে ওঠা স্থানগুলোকে বলা হয় ল্যাকড়া ব্রেকেজ বা ল্যাকড়া ইস্যু বা ল্যাকড়া ড্যামেজ। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, কেন এমন হলো? প্রথমেই বলে নেই, এটি একটি ব্লেন্ডেড ফেব্রিক, অর্থাৎ এই ফেব্রিকের কম্পোজিশন হিসাবে এখানে কটনের পাশাপাশি ল্যাকড়া ব্যবহার করা হয়েছে, আর এই ল্যাকড়াগুলি ব্রেকেজ হয়ে এই সমস্যাটি তৈরি হয়েছে। বর্তমানে ওয়াশিং সেকশনে বা গার্মেন্টস সেকশনে ল্যাকড়া ফেব্রিক বা ল্যাকড়া ব্রেকেজ বা ল্যাকড়া ড্যামেজ একটি পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি যখন এই প্যান্ট দুটি ক্রয় করি তখন কিন্তু এই প্যান্টটিতে কোনো সমস্যা ছিল না। এখন যখন ইউজ করার পরে এই ল্যাকড়া ব্রেকেজ হয়েছে, আসলে আমি কাকে দায়ী করব? যেহেতু এই গার্মেন্টসটি তৈরি করতে ফেব্রিক ম্যানুফ্যাকচারের পাশাপাশি গার্মেন্টসের সুইং টিম, কাটিং টিম এবং ওয়াশিং টিম কাজ করেছে, সেই ক্ষেত্রে আসলে আমি কোন টিমকে দোষ দিব বা দায়ী করব? তো চলুন দেখে নেই ফেব্রিক ম্যানুফ্যাকচারের মাধ্যমে কিভাবে একটা গার্মেন্টসের ল্যাকড়া সমস্যা হতে পারে। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ ব্যবহৃত মেশিনের হাই টেনশন কম্প্যাকশন বা লুপ তৈরির সময় টান পড়লে ল্যাকড়া ফাইবার ছিঁড়ে যেতে পারে। নিটিং বা উইভিং মেশিনে ল্যাকড়া সঠিকভাবে টেনশন কন্ট্রোল না করলে জায়গায় জায়গায় বেশি ভাগ কম সেলাই হয়ে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। এছাড়া ফেব্রিকের উপরের কটন বা পলিস্টার কাভারিং ফাইবার ক্ষয় হয়ে স্প্যান্ডেক্স বাইরে চলে এসে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। ল্যাকড়া খুব তাপ সেন্সিটিভ হওয়ায় ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হিট প্রসেসিং বা প্রেসিং বা কিউরিং দিলে ইলাস্ট্রিসিটি নষ্ট হয়ে যায়, ফলে ফেব্রিক শক্ত হয়ে যায় এবং স্টিচিং কমে যেয়ে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। সেই সাথে ফেব্রিকে অধিক ক্ষারীয় কেমিক্যালস ব্যবহারের ফলে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। এ থেকে আমরা বুঝতে পারলাম ফেব্রিক ম্যানুফ্যাকচারের মাধ্যমে ল্যাকড়া সমস্যা মূলত টেনশন, তাপ, রাসায়নিক আক্রমণ এবং কভারিং ফাইবারের ক্ষতির কারণে হয়ে থাকে। তাই প্রসেস কন্ডিশন সঠিকভাবে মেইনটেইন করলে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়। এখন প্রশ্ন হলো, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর সময় যদি এই সমস্যাগুলো হয়ে থাকে বা ল্যাকড়া ব্রেকেজ হয়ে থাকে, তাহলে আমরা ওই সময় কেন এটা বুঝতে পারি না? আসলে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করার পরে ফেব্রিকের উপরে সাইজিং ম্যাটেরিয়ালস থাকে, ফলে এক ধরনের কোটিং থাকে, যার কারণে এ ধরনের ল্যাকড়া ব্রেকেজ হয়ে থাকলেও র ফেব্রিক বা নন ওয়াশ ফেব্রিকে এটা বোঝা যায় না। এবার চলুন দেখে নেই এই ফেব্রিকগুলো যখন রোলের মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে আসে, তখন কাটিং সেকশন এবং সুইং সেকশনের মাধ্যমে কিভাবে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে।
আমরা জানি ফেব্রিক রোলগুলো গার্মেন্টসে রিসিভ হওয়ার পর সেগুলো একটি নির্দিষ্ট রুম কন্ডিশনের মধ্যে রাখতে হয়, একটি নির্দিষ্ট ডিজাইনে কাটিং করে তারপর সুইং করতে হয়। এখন যদি ফেব্রিক কাটিং করে একদিন 2 দিন অথবা নির্দিষ্ট সময়ের চেয়ে বেশিক্ষণ এটি রেখে দেওয়া হয়, তাহলে ফেব্রিকে থাকা ল্যাকড়া সংকুচিত হয়ে যায়, যা সুইং এর ফলে ফেব্রিকের ভিতরে এক ধরনের ব্রেকের সৃষ্টি করে, যা খালি চোখে দেখা সম্ভব নয়। ফলে এই সমস্যাটি এখন না দেখা গেলেও ওয়াশের পর বা প্রোডাক্টটি ব্যবহারের পর এটি ভিজিবল হয়। এক্ষেত্রে কাটিং সেকশনের করণীয়: ফেব্রিক রিল্যাক্সেশন। স্পান্ডেক্স মিশ্রিত ফেব্রিক কাটিং এর আগে অন্তত 12 থেকে 24 ঘন্টা রিল্যাক্সেশন দিতে হবে। এতে ফেব্রিকের টেনশন কমে, কাটিং এর পর শেপ বিকৃতি কম হয়। শার্প ব্লেডের ব্যবহার। ল্যাকড়া ফাইবার কাটা কঠিন, ব্লান্ট নাইফ বা ব্লেড ব্যবহার করলে ফাইবার টেনে ছিঁড়ে যায়। সবসময় শার্প নাইফ বা সিএনসি কাটিং ব্যবহার করলে ল্যাকড়া ব্রেকেজ কমানো যায়। মার্কার অ্যান্ড স্পেয়ারিং কন্ট্রোল। ফেব্রিক স্পেয়ার করার সময় অতিরিক্ত টান দেওয়া যাবে না। টেনশন দিয়ে রাখলে কাটিং এর পর সেলাইয়ের সময় মাপ গরমিল হয়। কাটিং মেশিনে অতিরিক্ত হিট জেনারেশন হলে ল্যাকড়া গলে যেতে পারে, তাই কাটিং গতি ও ব্লেড টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। সুইং সেকশনে করণীয়: ল্যাকড়া ফেব্রিকে সবসময় পলিস্টার টেক্সচার্স, কোর স্পান, ল্যাকড়া মিশ্রিত থ্রেড ব্যবহার করতে হবে। নরমাল কটন থ্রেড দিলে সেলাই টান খেয়ে ছিঁড়ে যায়। নিডল সিলেকশন। বল পয়েন্ট নিডল ব্যবহার করতে হবে যাতে ল্যাকড়া ফাইবার কেটে গিয়ে সরে না যায়। এছাড়া চেইন স্টিচ, ওভারলুক, ফ্ল্যাট লুক, কভার স্টিচ ল্যাকড়া ফেব্রিকের জন্য ভালো, তাই এগুলো ইউজ করলে ল্যাকড়া ব্রেকেজ অনেকাংশেই কমে যায়। বেশি টাইট স্টিচ দিলে ইলাস্টিসিটি কমে যায়, আবার খুব লুজ স্টিচ দিলে সিম ফাকারিং হয়। এছাড়া সিমে অতিরিক্ত টেনশন না দিয়ে ইলাস্টিসিটি বজায় রাখতে হবে। সিমে 100% কটন থ্রেড না দিয়ে পলিস্টার বা স্পান্ডেক্স কোর স্পান ব্যবহার করা উচিত। কাটিং এবং সুইং এর মাধ্যমে যে ল্যাকড়া ব্রেকেজ হয়, অনেকেই সেটি মানতে চান না। আপনাদের সাথে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আমরা একবার সেম স্টাইলের কয়েক লাখ পিস গার্মেন্টস 2টি আলাদা ফ্যাক্টরিতে সুইং করতে দেই। ওয়াশের পর দেখা গেল ফ্যাক্টরি এ থেকে আসা প্রোডাক্টের ওয়াশের পর ল্যাকড়া পার্সেন্টেজ 5%, আর ফ্যাক্টরি বি থেকে আসা প্রোডাক্ট ওয়াশের পর ল্যাকড়া পার্সেন্টেজ বেড়ে গিয়ে দাঁড়ায় 20%। অর্থাৎ স্টাইল সেম এবং ওয়াশ রেসিপি সেম হওয়ার পরেও দুই ফ্যাক্টরি দুই ধরনের কাটিং এবং সুইং হওয়ার কারণে তাদের ল্যাকড়া পার্সেন্টেজের পরিমাণও অনেক কম বেশি হয়ে থাকে। এবার চলুন দেখে নেই ওয়াশের মাধ্যমে কিভাবে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে এবং এর সলিউশন বা সমাধান কি। প্রথমত, ওয়াশের ক্ষেত্রে এ ধরনের প্রোডাক্টে যদি হ্যান্ড স্ক্র্যাপিং থাকে, তাহলে খুব যত্ন সহকারে কম শক্তি সম্পন্ন স্যান্ড পেপার দ্বারা এমন ভাবে স্ক্র্যাপ করতে হবে যেন উপরের ঘষাকে ভিতরে থাকা ল্যাকড়া ড্যামেজ না হয়ে যায়। অর্থাৎ ডাই প্রসেসের সময় এই প্রসেসটার মাধ্যমে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। এছাড়া লেজার প্রসেসের সময় লেজারের ইন্টেন্সিটি এমন ভাবে রাখতে হবে যেন ভেতরে ইলাস্টিসিটি পুড়ে গিয়ে ফেব্রিকে ল্যাকড়া ব্রেকেজ না হয়ে যায়। তো প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে মেশিন ক্যাপাসিটি লোডের উপরে। আমরা যখন গার্মেন্টস মেশিনে লোড দিব, তখন আমরা খেয়াল করবো যেটার জন্য মাত্রা অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত লোডের ফলে গার্মেন্টস একে অপরের চাপের ফলে ল্যাকড়া ব্রেকেজ হয়ে যেতে পারে। সেজন্য আমরা একটা নির্দিষ্ট রেসিপি সেট করে সেই পরিমাণ গার্মেন্টস মেশিনে লোড দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে মেশিন আরপিএম। মেশিনের আরপিএম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরপিএম এর ফুল মিনিং হচ্ছে রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট। প্রতি মিনিটে মেশিনের ইনার ড্রাম কতবার ডান দিকে ঘুরবে এবং কতবার বাম দিকে ঘুরবে। তো এই আরপিএম যদি ঠিক না থাকে, অধিক ঘূর্ণনের ফলে স্প্যান্ডেক্স ফেব্রিকে ল্যাকড়া ব্রেকেজ আসতে পারে। এরপর হচ্ছে মেশিন টেম্পারেচার। আমরা জানি স্প্যান্ডেক্স ফেব্রিকগুলো তাপমাত্রার উপর অধিক সংবেদনশীল, তাই এই ধরনের ফেব্রিকগুলো ওয়াশ করার সময় প্রতিটি প্রসেসে অবশ্যই তাপমাত্রার দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন এবং প্রত্যেকটা প্রসেসে তাপমাত্রা দরকার হলে সর্বোচ্চ 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত নেওয়া উচিত। এর বেশি নিলে ল্যাকড়া ব্রেকেজ হয়ে যেতে পারে। এরপর হচ্ছে কেমিক্যাল ডোসেজ। অবশ্যই কেমিক্যাল একটি নির্দিষ্ট পরিমাণ ডোজিং এ ইউজ করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত ডোজিং এ কেমিক্যাল ব্যবহার করা যাবে না। অতিরিক্ত কেমিক্যাল ডোজিং এর ফলে ফেব্রিকের ল্যাকড়া ব্রেকেজ আসতে পারে। এনজাইম বা স্টোন এনজাইমের ক্ষেত্রে অবশ্যই প্রথমে সরল মানের এনজাইম ইউজ করতে হবে, কারণ এনজাইম প্রসেসটি অনেক দীর্ঘ হয়ে থাকে এবং অনেক সময় ওয়াশ করার ফলে ফেব্রিকের সারফেস ভেঙে গিয়ে ভিতরে ইলাস্টিক বেরিয়ে আসতে পারে। এই জন্য এনজাইমে ভালো মানের এনজাইম এবং স্টোন এনজাইমের ক্ষেত্রে পরিমাণ মতো স্টোন দেওয়া উচিত। আমরা খেয়াল করেছি যে এনজাইমের পরে ম্যাক্সিমাম সময় ল্যাকড়া ব্রেকেজ হয়ে থাকে, তাই এই ক্ষেত্রে ল্যাকড়া ব্রেকেজ প্রোটেকশনের কারণে এই প্রসেসে আমরা ল্যাকড়া প্রোটেক্টর ইউজ করতে পারি। এবং আরেকটি প্রসেস রয়েছে হচ্ছে যে ব্লিচিং প্রসেস। এই ব্লিচিং প্রসেস অধিক ক্ষারীয় আমরা ক্লোরিন ইউজ করি, আবার অধিক অ্যাসিডীয় আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি। যেহেতু অধিক ক্ষারীয় এবং অধিক অ্যাসিডীয় কেমিক্যালের কারণে ল্যাকড়া ফেব্রিকে ল্যাকড়া আসতে পারে, সেজন্য আমরা এই প্রসেসগুলোতে স্টেবিলাইজার হিসাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করতে পারি। অবশ্যই ব্লিচিং এজেন্ট করার পরে ভালো মানের নিউট্রালাইজিং এজেন্ট ইউজ করা উচিত। সেই ক্ষেত্রে সোডিয়াম মেটাবাইসালফাইড এবং কো নিউট্রালাইজার একটি প্রপার সলিউশন হতে পারে। আর এই প্রপারলি নিউট্রালাইজেশন না হলে ফেব্রিকের ভিতরে থাকা ক্লোরিন বা অ্যাসিড থাকলে ধীরে ধীরে তার স্প্যান্ডেক্স ফেব্রিককে নষ্ট করে ফেলতে পারে এবং একটা সময় সেটা ল্যাকড়া ব্রেকেজে রূপান্তরিত হতে পারে।
এরপর হচ্ছে ওয়াশ টাইম। অবশ্যই প্রত্যেকটি প্রসেসের ওয়াশ টাইমের দিকে নজর রাখতে হবে। আমরা যত শর্ট টাইমের ওয়াশটা শেষ করতে পারবো, সেক্ষেত্রে আমরা ল্যাকড়া ব্রেকেজও অনেকাংশে কমায় নিয়ে আসতে পারবো। এরপরে ওয়াশিংয়ে আমরা সিলিকন বেস সফটওয়্যার ইউজ করতে পারি। ল্যাকড়া প্রোটেকশন হিসাবে ল্যাকড়া প্রোটেক্টর ইউজ করা যেতে পারে। মেশিন শেষে আমরা হার্ড এক্সট্রাক্টরেও নজর রাখতে পারবো, কারণ অধিক ঘূর্ণনের ফলে চাপের সৃষ্টি হয়, আর এই চাপের কারণে বডিতে টান খেয়ে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। এর পরবর্তী হচ্ছে ডায়ারেক্ট টেম্পারেচার। অবশ্যই গার্মেন্টস শুকানোর সময় ডায়ারেক্ট টেম্পারেচার দিকে লক্ষ্য রাখতে হবে, এবং ডায়ারেক্ট টেম্পারেচার কোনোভাবে 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উপরে নেওয়া যাবে না। তাহলে অধিক তাপমাত্রার ফলে ফেব্রিকের ভিতরে থাকা স্প্যান্ডেক্স গলে গিয়ে শক্ত হয়ে যেতে পারে। এরপর এই স্প্যান্ডেক্স ফেব্রিক সম্বলিত কোনো গার্মেন্ট যদি কিউরিং করতে হয়, তাহলে ওভেনে অবশ্যই তাপমাত্রা থাকতে হবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সর্বশেষ কিউসি চেকের মাধ্যমে এটিকে দেখতে হবে এবং স্টিচ অ্যান্ড রিকভারি চেক করতে হবে যে গার্মেন্টসটা ছেড়ে দিলে ঠিক আগের অবস্থায় আসে কিনা। ওয়াশিংয়ের এই পদ্ধতিগুলো যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি বা ফলো করতে পারি, তাহলে আমরা ল্যাকড়া ব্রেকেজ থেকে অনেকাংশেই মুক্ত হতে পারবো। তো সর্বশেষ কথা হচ্ছে যে ল্যাকড়া ব্রেকেজ একটি কমন সমস্যা, সেটি ফেব্রিক, কাটিং, ওয়াশিং, সুইং যে কোনো মাধ্যমেই হতে পারে। তো আমরা আমাদের যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো মানের প্রোডাক্ট ডেলিভারি করা, এবং এই প্রোডাক্ট ডেলিভারি করে আমাদের বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করা, বিশেষ করে ডেনিম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া। তো আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে ল্যাকড়া সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে নতুনদেরকে শেখানোর উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।